আসসালামু আলাইকুম। সুপ্রিয় 18তম পরীক্ষার্থীবৃন্দু, অলরেডি যারা আপনারা প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে, আপনারা জানেন আপনাদের 7টা সাবজেক্ট মিলে একটা কোশ্চেন হবে, যেখানে 10টা ইউনিট দিয়েছে অলরেডি সিলেবাসে এনটিআরসি এ। সেই 10টা ইউনিট আমরা আলোচনা করলাম। আজকে আমরা লাস্ট নাম্বার ইউনিট 10 নাম্বার ইউনিটটি আজকে আমরা আলোচনা করব। 10 নাম্বার ইউনিট থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা অনেকজনে অবশ্য পিডিএফ ফাইল পেজ চাইছেন। পিডিএফ ফাইলের কাজ আমাদের অলরেডি শেষ হয়েছে, তাই আমি আপনাদের জানাচ্ছি যারা পিডিএফ ফাইল নিতে অর্থাৎ 1 থেকে 10 ইউনিটে তারা নিতে চাচ্ছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমরা দুটি পিডিএফ ফাইল দেবো। প্রথমটি হচ্ছে আমাদের যে ইউটিউবে যেগুলো আমরা ফাইল দিয়েছি অলরেডি 10টা ক্লাস, এই 10টা ক্লাস মিলে একটা পিডিএফ। আর এরপরেও আমরা যদি কিছু প্রশ্ন আরো দেখবো যেগুলো বেশি ইম্পর্টেন্ট আছে, সে প্রশ্নগুলো থেকে আর একটা পিডিএফ আপনাদের দেওয়া এবং আপনারা দেওয়ার চেষ্টা করবো, বলতে ওটাও আমি আপনাদের দিয়ে দেবো। সো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় যাই। আজকে আমরা আলোচনা করব 10 নম্বর ইউনিট বাংলাদেশের প্রাকৃতিক ও অর্থনৈতিক ভূগোল, যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সে প্রশ্নগুলো সম্পর্কে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে ভূপ্রকৃতি কি? ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ আলোচনা করো। বাংলাদেশের প্রধান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নমূলক বর্ণনা দাও। 1 নম্বর প্রশ্নের উত্তর ক। সমগ্র পৃথিবী বা তার কোনো অংশের প্রাকৃতিক বস্তুসমূহের বর্ণনা, বিশেষ করে তাদের প্রকৃতি, সাংগঠনিক উপাদান, সজ্জা বিন্যাস, পরিবর্তন প্রভৃতির বিস্তারিত বিবরণ। হাক্সলি 1869 সালে ভূগোল শাস্ত্রে প্রাকৃতিক প্রপঞ্চ সমূহের সাধারণ বর্ণনা অধ্যয়নের জন্য ফিজিওগ্রাফি শব্দটি ব্যবহার করেন বা প্রচলন করেন। পরবর্তীতে শব্দটি পৃথিবীর উপরিভাগের চিত্র তথ্য, বায়ুমণ্ডল, জলমণ্ডল এবং ভূমণ্ডলের অঙ্গসমূহের উৎপত্তি প্রক্রিয়ার বর্ণনা বোঝাতে ব্যবহৃত হতে থাকে। অর্থাৎ ভূপ্রকৃতি শব্দটি পরবর্তীতে প্রাকৃতিক ভূগোল শাস্ত্রের সমার্থক হয়ে দাঁড়ায়। আধুনিক কালে ভূপ্রকৃতি শুধুমাত্র প্রাকৃতিক ভূগোল শাস্ত্রেও একটি অংশ তথা ভূমিরূপের উৎপত্তি ও বর্ণনাতেই সীমাবদ্ধ। 1 নম্বর প্রশ্ন, ভূপ্রকৃতি দেশের কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ভূপ্রকৃতির প্রভাব অপরিসীম। ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ, নিম্নের শ্রেণীবিভাগ আলোচনা করা হলো। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত 3টি শ্রেণীতে ভাগ করা যায়: টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাইস্টোসিন কালের সোপানসমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। 1 নম্বর হচ্ছে বাংলাদেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উদিত হওয়ার সময় এই সকল পাহাড় সৃষ্টি হয়েছে। এই অঞ্চলের পাহাড়সমূহকে 2 ভাগে ভাগ করা যায়: দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। দক্ষিণ পূর্বে এই পাহাড়গুলোর গড় উচ্চতা 610 মিটার। বান্দরবানের একটি শৃঙ্গ নাম তাজিং ডং, শৃঙ্গ না, এটা আসলে আপনারা ঠিক করে নেবেন, শৃঙ্গের নাম তাজিং ডং, যার উচ্চতা 1280 মিটার। এটি বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। 3 নম্বর, টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং প্লাইস্টোসিন কালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশ নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট বড় নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। সমতল ভূমির উপর দিয়ে এ নদীগুলো হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। প্লাবন সমভূমির আয়তন প্রায় 1,24,266 বর্গ কিলোমিটার। এই সমভূমি বাংলাদেশের উত্তর অংশ থেকে উপকূলের দিকে ক্রম নিম্ন। সমগ্র সমভূমির মাটির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। গ নাম্বার, যেসব উপাদান ও ভৌত সুবিধাবলী কোনো দেশের অর্থনীতিকে গতিশীল রাখার নিমিত্তে ভিত্তি হিসেবে কাজ করে তাকে অবকাঠামো বলে। একটি দেশের অর্থনীতিকে গতিশীল রাখার জন্য এবং অর্থনৈতিক প্রক্রিয়া সুষ্ঠু পরিচালনার জন্য কতিপয় মৌলিক সুযোগ সুবিধার উপস্থিত অপরিহার্য, যেমন বাঁধ, সেতু, রাস্তা, শিক্ষা, কারিগরি, সামাজিক মূল্যবোধ ইত্যাদি। বাংলাদেশের অর্থনীতিতে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব নিম্নে এগুলো দেওয়া হলো। কৃষি উন্নয়ন, বাংলাদেশের কৃষির উন্নয়ন করতে হলে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি অপরিহার্য। আমাদের কৃষিক্ষেত্রে ভালো বীজ এর প্রয়োজন হবে, টাইপ মিস্টেক, ভালো বীজ, সার, কীটনাশক, ওষুধ, তারপরে হচ্ছে উন্নত ধরনের যন্ত্রপাতি ইত্যাদির সঠিক প্রয়োগ করতে পারলে কৃষিতে ফলন বৃদ্ধি পাবে। শিল্পের উন্নতি, কোন দেশের শিল্পায়ন প্রধানত উন্নত পরিবহন যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দেশের বিভিন্ন স্থান হতে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি সহজেই শিল্পাঞ্চলে প্রেরণ করা যায় এবং শিল্পজাত পণ্যগুলো দেশ বিদেশের
বিভিন্ন উন্নত বাজারে পাঠানো সম্ভব হয়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাজার ব্যবস্থার উন্নয়ন। দেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবেলা করা সম্ভব হয়। দেশের কোনো অঞ্চলে বন্যা, মহামারী, দুর্ভিক্ষ, ঘূর্ণিঝড় ইত্যাদি দেখা দিলে সে অঞ্চলে অতি দ্রুত ত্রাণ সামগ্রী পাঠানোর প্রয়োজন হয়। উন্নত পরিবহন ব্যবস্থা উপদ্রুত অঞ্চলের জনগণকে দুর্যোগ হতে দ্রুত উদ্ধার করে। শ্রমের গতিশীলতা বৃদ্ধি। কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য শ্রমের গতিশীলতা একান্ত প্রয়োজন। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দেশের এক অঞ্চলের শ্রমিকগণ অন্যান্য অঞ্চলে স্বল্প সময়ে এবং কম খরচে যাতায়াত করতে পারবে। এর ফলে শ্রমিকের বেকারত্ব দূর হবে। কর্মসংস্থান সৃষ্টি। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে আমাদের দেশের নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। রেল, সড়ক, নৌ, বিমান ইত্যাদি বিভিন্ন পরিবহনে এবং বেতার, টেলিভিশন, টেলিফোন, ডাক ইত্যাদি বিভিন্ন সংস্থায় বহু লোকের কর্মসংস্থান হয়। রপ্তানি বৃদ্ধি। পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দেশের রপ্তানি বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার ফলে দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত পণ্য সামগ্রী সহজেই নদী ও সমুদ্র বন্দরে আনা সম্ভব হয়, ফলে রপ্তানি বৃদ্ধি পায়। এরপরে 2 নম্বর প্রশ্ন, জলবায়ু কি? জলবায়ুর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। বনায়ন কি? এর গুরুত্ব লেখো। 2 এর ক নাম্বার, জলবায়ু হলো একটি অঞ্চলের দীর্ঘমেয়াদী আবহাওয়ার ধরন। সাধারণত 30 বছরের বেশি গড় আরো কঠোরভাবে একটি মাস থেকে লক্ষ লক্ষ বছর বিস্তীর্ণ বা বিস্তৃত সময়ের মধ্যে আবহাওয়া সংক্রান্ত পরিবর্তনশীলতার গড় হলো জলবায়ু। সাধারণত আবহাওয়ার দীর্ঘ সময়ের গড় অবস্থাকে জলবায়ু বলা হয়। ক নাম্বার প্রশ্ন, বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত। মৌসুমী জলবায়ু মৌসুম নামক আরবি শব্দ থেকে উৎপত্তি। এর বাংলা অর্থ দাঁড়ায় ঋতু। সুতরাং ঋতুভেদে জলবায়ুর যে পরিবর্তন পরিলক্ষিত হয় তাকে মৌসুমী বলে, মৌসুমী বায়ু বলে। জলবায়ুর বৈশিষ্ট্য সমূহ। ভৌগোলিক অবস্থান। বাংলাদেশের অবস্থান 20°45' এবং 26°40' উত্তর অক্ষাংশ আর পূর্ব দ্রাঘিমাংশ। বাংলাদেশের উত্তর হিমালয় সহ উত্তর পূর্বে আসাম পাহাড়ি অঞ্চল রয়েছে এবং এর মাঝে বাংলাদেশ নিচু সমতল ভূমি। এরূপ অবস্থানের জন্য বাংলাদেশের দুটি রূপে মৌসুমী জলবায়ুর প্রভাব দেখা যায়। বায়ু পরিবর্তন। মৌসুমী জলবায়ুর প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর দিক পরিবর্তিত হয়। বায়ুর চাপ ও বায়ু প্রবাহ। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস শীতকাল বলে পরিচিত। জানুয়ারি হচ্ছে সবচেয়ে শীতল মাস। বৃষ্টিপাত। গ্রীষ্মকালে বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত এবং শীতকালে প্রায় বৃষ্টিহীন অবস্থায় দেখা যায়। মৌসুমী জলবায়ুর আর একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ অত্যাধিক। 5 নম্বর পয়েন্ট হচ্ছে আর্দ্রতা। সারা বছরই বাতাসে আপেক্ষিক আর্দ্রতার আধিক্য থাকে। প্রায় বর্ষাকালে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 90% ছড়িয়ে যায়। মেঘাচ্ছন্নতা। উত্তর ভারতে অবস্থিত উচ্চচাপ থেকে প্রবাহিত স্থল থেকে সমুদ্রমুখী বায়ুর প্রভাবে শীতকালে বাংলাদেশের সব জায়গায় অধিকাংশ সময়ই আকাশ থেকে মেঘ মুক্ত থাকে এবং সুন্দর আবহাওয়া বিরাজ করে। দক্ষিণ এশীয় উপমহাদেশে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাপের যে পার্থক্য হয় তার ফলে ভারত মহাসাগরীয় মৌসুমী বায়ু প্রবাহের বঙ্গোপসাগরীয় মাখার প্রবেশ করে। বাংলাদেশের অবস্থান। সাধারণভাবে লোকালয় থেকে দূরে যখন বনজ গাছপালা একত্রে একই জায়গায় জন্মায় এবং প্রাকৃতিক ভাবে যেখানে বন্য পশু পাখি সহ কীট পতঙ্গ একত্রে বসবাস করতে পারে তাকে বন বলা হয়। বনায়নের ধারণা। সাধারণভাবে বনভূমির পরিমাণ বাড়ানোর উদ্দেশ্যে বর্তমান বনভূমি সমূহের বৃক্ষ শূন্যস্থানে অথবা নতুন ভূমিতে বিজ্ঞানসম্মতভাবে বৃক্ষ লাগানো, বৃক্ষের পরিচর্যা ও বৃক্ষ ব্যবস্থাপনা কর্মসূচিকে বনায়ন বলা হয়। বনায়নের গুরুত্ব। সভ্যতার বাহন। অরণ্যচারী মানুষ যেদিন পাথর ঘষে আগুন জ্বালায় সেদিন থেকে সভ্যতার উন্মেষ ঘটতে শুরু করে। আধুনিক সভ্যতার বাহন যে কাগজ তা বনজ সম্পদ থেকে প্রধানত তৈরি করা হয়। বিভিন্ন ধরনের বনজ উদ্ভিদ ও বাঁশ কাগজ উৎপাদনের অন্যতম উপকরণ হিসেবে ব্যবহৃত হয়। জ্বালানি হিসেবে সভ্যতার অন্যতম প্রধান উপকরণ হলো এনার্জি বা শক্তি। বাংলাদেশের শক্তির উৎস হলো জ্বালানি কাঠ, যার প্রধানতম উপকরণ হলো উদ্ভিজ্জ বা উদ্ভিদ দ্রব্য। শিল্পীর কাঁচামাল হিসেবে বন এবং বনজ সম্পদকে ঘিরে প্রতিটি দেশেই অনেক শিল্প কারখানা গড়ে উঠছে। বাংলাদেশেও বনজ সম্পদ নির্ভর অনেক শিল্প কারখানা আছে, যার কাঁচামাল বিভিন্ন বন থেকে সরবরাহ করা হয়ে থাকে। ভেষজ হিসেবে সৃষ্টির আদিকাল থেকেই বনজ উদ্ভিদ বা এর অংশ বিশেষ যেমন বাকল, পাতা, ফুল ও ফল ভেষজ ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আধুনিক সভ্য সমাজেও ভেষজ ঔষধের জনপ্রিয়তা বেড়েই চলছে। প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের বনের অবদান। বড় বড় প্রাকৃতিক দুর্যোগ যেমন জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সিডর আর প্রলয়ঙ্কারী
আঘাত প্রাথমিকভাবে বন বা দেশের বনাঞ্চল প্রতি হতে থাকে। চিত্ত বিনোদনের বনায়নের গুরুত্ব। চিত্ত বিনোদনের জন্য বনভূমি বা গাছপালা বেষ্টিত ছায়া সুনিবিড় স্থান সবসময়ই আকর্ষণীয়। তাই তো নির্মল আনন্দ উপভোগের জন্য বনভোজন ও বন বিহারের বিকল্প নেই। 3 নম্বর প্রশ্ন, খনিজ সম্পদ বলতে কি বোঝো? খনিজ সম্পদের বর্ণনা দাও। খনিজ সম্পদের গুরুত্ব বা বর্ণনা করো। ভূপৃষ্ঠে নানা প্রকার রাসায়নিক মৌলিক উপাদান একত্রে মিলিত হয়ে যে যৌগিক পদার্থের সৃষ্টি করে এগুলো খনিজ পদার্থ বা খনিজ। এক বা একাধিক উপাদানে গঠিত হয়ে বা সামান্য পরিবর্তিত অবস্থায় যেসব রাসায়নিক প্রক্রিয়াজাত যৌগিক পদার্থ শিলাস্তরে সঞ্চিত থাকে তাকে খনিজ সম্পদ বলে। যেমন সোনার, তামা, রূপা, জিতল, লোহা প্রভৃতি খনিজ সম্পদের উদাহরণ। 3 নম্বর প্রশ্নের উত্তর ক। ভূগর্ভ বা খনি থেকে যেসব পদার্থ বা সম্পদ উত্তোলন করা হয় সেই সম্পদ বা পদার্থ সমূহকে খনিজ সম্পদ বলে। বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদের মধ্যে খনিজ সম্পদের গুরুত্ব অপরিসীম। খনিজ সম্পদের ব্যবহার। বাংলাদেশের প্রাপ্ত বিভিন্ন প্রকার খনিজ সম্পদের ব্যবহার আলোচনা করা হলো। কয়লা, সিমেন্ট, লৌহ, ইস্পাত, বিদ্যুৎ ইত্যাদি উৎপাদনে জ্বালানি হিসেবে ব্যবহার হয়। খনিজ তেল যাবতীয় যানবাহন চালাতে, কৃষিকাজে, আলো জ্বালাতে, শিল্প কারখানার মেশিন চালাতে খনিজ তেল ব্যবহার করা হয়। প্রাকৃতিক গ্যাস, সিমেন্ট, সার, বিদ্যুৎ উৎপাদন কাজে ইত্যাদি ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। আকরিক লৌহ, আকরিক ইস্পাত শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার হয় ও রাসায়নিক দ্রব্য প্রস্তুতিতে সিলিকা ব্যবহার করা হয়। তামা, বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি প্রস্তুত করতে আকরিক লৌহ ব্যবহার হয়। তামা, বৈদ্যুতিক যন্ত্রপাতি, বাসনপত্র, মুদ্রা, অলংকার ইত্যাদি প্রস্তুত করতে তামা ব্যবহার হয়। শিল্পের কাঁচামাল হিসেবেও তামা ব্যবহৃত হয় থাকে। খনিজ সম্পদ একবার শেষ হয়ে গেলে তার পাওয়া যায় না। আধুনিক শিল্পের অধিকাংশ কাঁচামাল খনিজাত পদার্থ থেকে সংগৃহীত হয়। গ নম্বর প্রশ্ন, খনিজ সম্পদ উত্তোলনে যেসব নিয়ামকগুলো কাজ করে থাকে সেগুলোকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়: প্রাকৃতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক। খনিজ সম্পদের গুরুত্ব। শিল্প উন্নয়ন। সম্পদ শিল্পের কাঁচামাল এবং অন্যান্য কাজে ব্যবহৃত হয়ে শিল্প উন্নয়নকে ত্বরান্বিত করে থাকে। যেমন চুনাপাথর, সিলিকা, গন্ধক প্রভৃতি পদার্থ বিভিন্ন রাসায়নিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। কৃষি উন্নয়ন। বিভিন্ন কৃষি উপকরণ যেমন সার, কীটনাশক, ঔষধ, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি প্রশ্ন উত্তর সম্পদে প্রয়োজন হয়। এই কারণে কৃষি উন্নয়নে সম্পদের যথেষ্ট গুরুত্ব রয়েছে। কর্মসংস্থান। খনিজ সম্পদ অনুসন্ধান, উত্তোলন, ব্যবহার, আদান প্রদান ইত্যাদি ক্ষেত্রে বহু লোকের প্রয়োজন হয়। এর ফলে খনিজ সম্পদ একদিকে যেমন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে, রাজস্ব আয় বৃদ্ধি। বিভিন্ন ক্ষেত্রে খনিজ সম্পদের ব্যবহারে সরকার প্রতি বছর প্রচুর রাজস্ব আয় করে থাকে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও খনিজ সম্পদের ভূমিকা যথেষ্ট রয়েছে, যেমন প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। জীবনযাত্রা মান উন্নয়নে খনিজ সম্পদকে কাজে লাগিয়ে বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদন সম্ভব হয়। এইসব দ্রব্য সামগ্রী ব্যবহারে মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন করে। এছাড়াও নির্মাণ শিল্পের উন্নয়নে, সভ্যতার প্রতীক হিসেবে গবেষণার কাজে, অর্থনৈতিক উন্নয়নে, বৈদেশিক মুদ্রা অপচয় রোধ ইত্যাদি ক্ষেত্রে যথেষ্ট গুরুত্ব রয়েছে। বাংলাদেশের প্রধান ফসল ধান, গম, ইক্ষু এর বর্ণনা দাও। এগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন, এগুলো ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেওয়ার সুযোগ করে দিবেন। এরপরে আর কোন টপিক এবং কোনো বিষয় জানার থাকলে আপনারা কমেন্ট করতে পারেন, এবং কোনো বিষয় নিয়ে যদি আপনারা ভিডিও চাচ্ছেন তাহলে সে বিষয়ে আপনারা কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো। সো সি ইউ ইন আদার ভিডিও। আসসালামু আলাইকুম।